দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি একেবারে না হতে হতে হয়ে গেল। কিভাবে হলো? এটি কিন্তু এখনো রহস্যভেদ হয়নি। এখানে বলা হচ্ছে তৃতীয় একটি পক্ষ শেষ মুহূর্তে জোড়া লাগায় দুই পক্ষকে এবং বৈঠকটি হয়। বৈঠকের একেবারে আগ মুহূর্ত পর্যন্ত একেবারেই অনিশ্চিত। এমনকি নরেন্দ্র মোদী যখন নাকি বিমস্টেকের বৈঠকে গেছেন তখন পর্যন্ত ভারতীয় সকল গণমাধ্যম লিখছে যে বৈঠক হবে না। বিশেষ করে চীন সফর এবং সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে খোলামেলা আলোচনা করেছেন, এই আলোচনার পর যেভাবে ভারতের সমস্ত রাজনীতিকরা খেপে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, কেউ কেউ এমন বলেছেন যে যুদ্ধ ঘোষণা করেন বাংলাদেশের বিরুদ্ধে এবং চট্টগ্রাম নিয়ে নিতে হবে বাংলাদেশের কাছ থেকে। এরপরে আর আসলেই বৈঠকের কোনো স্কোপই নেই এবং নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে মন্তব্য না করলেও খুবই হতাশ ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। ফলে বিমস্টেক বৈঠকে তো বটেই, সেখানে তো সাইডলাইনে বৈঠক হওয়ার কথাই না, বরং আদৌ কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী এটা কেউ ভাবতেও পারেনি। কেবল বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশন তারা একটা বার্তা পাঠিয়েছিল, যে বলছিল যে বাংলাদেশের মানুষ যেভাবে ভারত বিরোধী হয়ে যাচ্ছে, তাতে যদি ওই নরেন্দ্র মোদী বৈঠক না করে তাহলে এইটা অনেকটা পাকিস্তানের মতন পরিবেশ হয়ে যাবে বাংলাদেশে। মানে পাকিস্তান যেমন চরমভাবে এন্টি ইন্ডিয়া, তেমন একটা পরিস্থিতি তৈরি হবে। সুতরাং ভারতের স্বার্থে এই বৈঠকটা হওয়া দরকার, যাতে ভারত বিরোধী যে মনোভাব, সেই মনোভাবেরটা একটু পরিবর্তন হয়। কিন্তু ভারতীয় হাই কমিশনারের একটা নোটই কি যথেষ্ট? না, অত সোজা না। ভারতীয় হাই কমিশনের কথা অনুযায়ী ভারত সরকার চলে না। হাই কমিশনগুলো বিভিন্ন তাদের কাছ থেকে তথ্যপত্রগুলো নেয়, বিশ্লেষণ করে, তারপরে তারা কর্মপন্থা ঠিক করে। তার মানে এই না যে ভারত হাই কমিশন বললো আর মোদী তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসে গেল, বিষয়টা তা না। এমনকি দেখেন, আওয়ামী লীগ মহল তারা প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী ছিল যে কোনোভাবেই বৈঠক হবে না, এবং যেভাবে যে কারণ হচ্ছে শেখ হাসিনা নয়াদিল্লিতে, দিল্লি আশ্রয়ে আছে। এখন তিনি যদি দেখা করেন তাহলে শেখ হাসিনার আর ভবিষ্যৎ থাকে না, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ থাকে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা মেনে নেবে। তাহলে ঘটলোটা কি ঘটলো? এবং বৈঠক তো হইলো সেটা 30 মিনিট থেকে 40 মিনিটে চলে গেল। আওয়ামী লীগ শিবির জানে যে বৈঠক হবে না। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরোধী যে জঙ্গি গোষ্ঠী, উগ্র গোষ্ঠী ভারতের, তারাও জানে যে বৈঠক হবে না, কিন্তু হয়ে গেল। এখন তাহলে তৃতীয় কোন পক্ষ কলকাঠি নাড়লো, যার কারণে এটা ম্যানেজ হয়ে গেল? নিশ্চয়ই কেউ না কেউ কলকাঠি নেড়েছে। ভারত সরকার নিজে, যেখানে এখন দেখেন উনি যে একটা বিমস্টেক বৈঠকে যাচ্ছে, একটা টুইটও করছে, সেখানে কার কার সাথে দেখা হবে, সেখান থেকে তিনি শ্রীলঙ্কা যাবেন, সব বলছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যে বৈঠক হবে তার একটা লাইনও কিন্তু লেখেননি তিনি। মোদির টুইটটা পাওয়ার পর একেবারে সমস্ত শিবির তারা নিশ্চিত হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা পাবেন না, আর যদি দেখা না পায় তাহলে একেবারেই বাংলাদেশ চরম হতাশার মধ্যে পড়বে এবং আরও আতঙ্কিত হয়ে পড়বে যে কোনো মুহূর্তে বাংলাদেশ কলাপস করবে। কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, কে এই তৃতীয় পক্ষ যারা দুই পক্ষকে এক জায়গায় করলেন? ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে কলকাঠি নেড়েছে। তারা বৈশ্বিক আঞ্চলিক স্বার্থ দেখেছে, বিশেষ করে বঙ্গোপসাগর ঘিরে যাতে চীন আধিপত্য বিস্তার না করতে পারে এবং বাংলাদেশ যাতে অতিমাত্রায় চীনের দিকে ঝুঁকে না পড়তে পারে, সেই কারণে
তারা একটা ঠেকনা দেওয়ার চেষ্টা করেছে। তারা চেয়েছে যে না, ভারত এরকম অনমনীয় মনোভাব যত দেখাবে, চীন হাসবে, পাকিস্তান হাসবে, তাতে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হবে, আর ভারত তো আরও ভুল পথে যাইতে থাকবে। তারা একটা ভারসাম্য আনার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। এখন এটা কোথা থেকে ঘটলো? এটা কি একেবারে পেন্টাগন থেকে, হোয়াইট হাউস থেকে, কোথা থেকে ঘটলো এটা কিন্তু কেউ নিশ্চিত না। তবে বোঝা যায়, খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যাবার ঠিক আগ মুহূর্তে দুটি সামরিক, অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসেন। সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তারা, তারা সেনাপ্রধান থেকে শুরু করে খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে বৈঠক করেন চীন সফরে যাবার আগে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের চিন্তা মাথায় যে চীন আর ভারত যদি মাঝখানে না ঢোকে, তাহলে খুব দ্রুত গতিতে আরো সম্পর্কটা ত্বরান্বিত হবে, চীনের শক্তি বৃদ্ধি পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এটা চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র একটু বড় আঙ্গিকে বিষয়টা বিশ্লেষণ করেছে এবং তারা হয় বাংলাদেশ থেকে, নয় পেন্টাগন থেকে, অথবা থাইল্যান্ডে যে তাদের মার্কিন কর্মকর্তারা আছে তারা দ্রুত গতিতে অজিত দোভাল এবং খলিলুর রহমান এদের সাথে কথা বলে বিষয়টা জোড়া লাগাচ্ছে। খেয়াল করেন যে আগের দিন যখন নাকি নৈশভোজে, রাতে যখন নৈশভোজ, তখনও কিন্তু জানে না যে পরের দিন সকালবেলায় এই বৈঠকটা হবে। এবং নৈশভোজে নরেন্দ্র মোদীর দেখেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, মুখাবয়ব সব কিছু কিন্তু কেমন জানি বিরক্ত, কেন বসতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে, এমন একটা অভিব্যক্তি কিন্তু তার চোখে মুখে ছিল। আর পেছনে কিন্তু গুনগুন করে কথা বলছিল খলিলুর রহমান এবং অজিত দোভাল। এবং ধারণা করা যায় এই দুই পক্ষকে ফিট করেছে সেখানকার মার্কিন কর্মকর্তারা। তারা বার্তা পেয়ে খুব দ্রুত গতিতে, হয়তো আমার কাছে দর্শক যদি বলেন কি ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট নেই, আমি ধারণা করি যে এইভাবেই কাজগুলো হয়। তারা বার্তা পৌঁছাইছে যে না বস, কেননা বাংলাদেশ পক্ষ চেয়েছে বৈঠক হইতে, কিন্তু বাংলাদেশ পক্ষ চাইলেই তো হবে না, ভারত তো চাইনি। ভারতের যেই পক্ষে যে দুইটা গোষ্ঠী, একটা হচ্ছে আওয়ামী গোষ্ঠী আর একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী গোষ্ঠী, এই দুই গোষ্ঠী তো চাইনি। তাহলে হইল কেন? তাহলে তৃতীয় কোনো পক্ষ, সেই তৃতীয় পক্ষটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কলকাঠি নেড়েছে, তারা ওই উত্তেজনা পারদটা নামানোর চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে। এখন বরং কোর্টের যে বলটা এখন কিন্তু বাংলাদেশের কাছে চলে আসে। এখন বাংলাদেশ কিন্তু খেলতে পারলো। এক ঢিলে দুই পাখি, নরেন্দ্র মোদীকে দিয়ে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের এক ধরনের স্বীকৃতি হয়ে গেল, অন্যদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দূরে সরে গেল, তাদের ভবিষ্যৎ আরও একদম শেষ। একটা লাইন নাই, তাদের কোনো উচ্ছ্বাস নেই। তাদের পক্ষের যে ওই সোশ্যাল মিডিয়ার যে কিছু কিছু প্ল্যাটফর্ম গড়ে উঠছিল, তাদের মধ্যে চরম হতাশা। সব মিলায় আর একটা তৃতীয় একটি পক্ষ হয়তো আজ হোক কাল হোক, সেই তৃতীয় পক্ষর বিষয়টা আরও পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।